আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দেশের ভাবমূর্তি নষ্ট করতেই স্বাধীনতা বিরোধীরা তাণ্ডব চালিয়েছে বললেন প্রধানমন্ত্রী। আহতদের চিকিৎসা এবং আয় রোজগারের ব্যবস্থা করবে সরকার। কারফিউ শিথিল থাকায় ছুটির দিনেও কর্মব্যস্ত ছিল রাজধানী। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জানালেন ভিসি। দেশজুড়ে সহিংসতায় আন্তর্জাতিক চক্র জড়িত দাবি ওবায়দুল কাদেরের। নিরীহ ছাত্র জনতাকে হত্যার ঘটনা বিশ্বের নজিরবিহীন, মন্তব্য মির্জা ফখরুলের। এবং বাংলাদেশি কর্মীদের জন্য শীঘ্রই খুলবে মালয়েশিয়ার শ্রম বাজার, আশা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আগামী মাসে দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা আন্দোলনে ভর করে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের খুঁজে বের করতে দেশবাসী সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রামপুরায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন শেষে তিনি বলেন, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করতে স্বাধীনতা বিরোধীরা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, দলমত নির্বিশেষে সবার চিকিৎসা এবং আয় রোজগারের ব্যবস্থা করবে সরকার। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি ও জামাত শিবিরের মধ্যে কোনো দেশপ্রেম নেই, তারা মানুষকে মানুষ বলে মনে করে না জানিয়ে সরকার প্রধান বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের দায়িত্ব নেবে সরকার। এবারও সেই পুলিশ মারা না, শুধু মেরে লাশ ঝুলিয়ে রাখা। আওয়ামী লীগের গাজীপুরের তাকে মেরে ঝুলিয়ে রাখা, এ কি বর্বরতা। আমি এটুকু বলতে পারি, চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রোজগার ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। এর আগে সকালে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে শিক্ষার্থীদের আন্দোলনে ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে বিএনপি জামাত 2013 থেকে 15 পর্যন্ত যে অগ্নিসন্ত্রাস চালিয়েছিল তার থেকে কয়েক গুণ ভয়াবহ এবারের তাণ্ডব। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। বিশ্বব্যাপী মুক্তিযুদ্ধের ভাবমূর্তিকে ধ্বংস করতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সারা বাংলাকে নরক বানাতে চিহ্নিত সন্ত্রাসীদের ঢাকায় এনে জড়ো করা হয়েছিল বলে মন্তব্য করেন সরকার প্রধান। এতদিনে এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। আমি দেশবাসীর কাছে এর বিচার চাই আর তাদের সহযোগিতা চাই। জনগণের কল্যাণে তিল তিল করে উন্নয়নের মাধ্যমে দেশকে যখন এগিয়ে নেওয়া হচ্ছে, তখন একের পর এক তাণ্ডব লীলা চালাচ্ছে যারা, তারা কি চায় তা জানতে চান প্রধানমন্ত্রী। এখনো আরো অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো। এটা কিসের জন্য এই ধরনের আচরণ করা হচ্ছে, এটাই আমার প্রশ্ন। সাজাপ্রাপ্ত আসামি মুচলেখা দিয়ে দেশ ছেড়ে এখন দেশ ধ্বংস, আর জামাত আর শিবির এরা তো সবসময় স্বাধীনতা বিরোধী, যারা এই দেশের মানুষের রুটি রুজির উপরে হাত দিয়েছে, রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে, তাদের বিচার জনগণকেই করতে হবে। এক দফা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি দিন দিন বাড়ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দিনে কারফিউ শিথিল থাকায় ছুটির দিনেও কর্মব্যস্ত ছিল রাজধানী। জীবন জীবিকার তাগিদে বাইরে বের হন অনেকে, তবে চাপা ক্ষোভ কারো কারো মনে। আজও রাজধানী সহ গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ASM মাকসুদ কামাল। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। পরন্ত বিকেল, রাজধানীর কারওয়ান বাজার এলাকা, যানবাহন চলাচল, নগরবাসীর কর্মব্যস্ততা প্রায় সবই চলছে আপন গতিতে। তবে চলমান পরিস্থিতি নিয়ে কারো কারো মাঝে আছে চাপা ক্ষোভ। এটা তো অবশ্যই চাই না কারফিউ। সুস্থ শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে, এরকম অস্থির বাংলাদেশ আমরা চাই না। মানুষ স্বাভাবিক
জীবনে আসতে একটু ভয় পাইতেছে। বিকেল গড়াতেই রাজধানী জুড়ে কমে আসে যান চলাচল ও মানুষের আনাগোনা। 5টার পর থেকে বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অবস্থান নেয় সেনা সদস্যরাও। কোথাও কোথাও সাজোয়া যান নিয়ে নিরাপত্তা জোরদার করে সেনাবাহিনী। কারফিউ পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ। জানান পরিবার নিয়ে হিমশিম খাচ্ছেন তারা। এখন যে পরিস্থিতি, গাড়ি জমা দিবেন কি আর খাবেন কি। আগে আমার যা বেচা কিনে হইতে আমার মোটামুটি সংসার চলতো, মনে করেন 500-600 টাকা থাকতো, আর এখন 200-300 টাকার বেশি থাকে না। এদিকে দেশের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পক্ষে নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তা সেটি ছিল আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এবং যা আমরা প্রশাসন থেকে আমরা আলাপ আলোচনা করেই শিক্ষার্থীদের নিরাপত্তাকে প্রায়োরিটি দিয়েই আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে পদক্ষেপগুলো নিয়েছি। সাপ্তাহিক ছুটির দিন হয়, রাস্তায় মানুষের উপস্থিতি কম থাকলেও কারফিউ পরিস্থিতির কারণে নগরীতে সতর্ক অবস্থায় রয়েছে সেনাবাহিনী। শনিবারও রাজধানী সহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এমন প্রেক্ষাপটে কি হচ্ছে, কি হবে, এসব নিয়ে নানা ভাবনা আছে সাধারণ মানুষের। নিজেদের মতো করে সমীকরণ মিলাচ্ছেন তারা। তবে সবকিছু ছাপিয়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতি শান্ত হোক এমন বাসনা সবার। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কোটা আন্দোলনের সহিংসতায় দেশীয় সন্ত্রাসীদের সাথে আন্তর্জাতিক চক্র জড়িত বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে সাধারণ শিক্ষার্থীরা সহিংসতায় জড়িত ছিল না। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় কোনোভাবেই এড়াতে পারে না বিএনপি জামাত। সহিংসতার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সহজে বোঝা যাচ্ছে এসব সহিংসতায় কোনো সাধারণ শিক্ষার্থী অংশ নেয়নি। আন্দোলনকে পুঁজি করে দেশি বিদেশি চক্র যে তাণ্ডব চালিয়েছে তা কোনো সভ্য মানুষ মেনে নিতে পারে না। দলের নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপি নেতাদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সহিংসতার আসল চিত্র বের হতে শুরু করেছে। মির্জা ফখরুল থলের বিড়াল বের হতে শুরু করেছে। বিএনপি জামাত, উগ্র বাম জঙ্গি গোষ্ঠী, কুচক্রী মহল এখনো সক্রিয় আছে। তাদের প্রশিক্ষিত ক্যাডাররা চোরাগুপ্তা হামলা চালাতে নিজেদের প্রস্তুত করছে বলে আমাদের কাছে খবর আছে। ওবায়দুল কাদের বলেন, যারা নতুন করে আন্দোলনের ডাক দিচ্ছে তারা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। সব হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত হবে, কোনো অপরাধী পার পাবে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দেশীয় আন্তর্জাতিকভাবে সর্বধরনের। এদিকে বিকেলে বিশেষ প্রতিনিধি সভা করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নাশকতাকারীদের দমনে থানা, ওয়ার্ড ও ইউনিট নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদক। জামাত শিবিরদের, বিএনপিদের রুখতে হবে রাজপথে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। কোটা আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামাত ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে যারা জ্বালাও পোড়াও করেছে তাদের ছাড় দেওয়া হবে না। বাইরে থেকে কেউ যেন সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করতে না পারে সে বিষয়ে ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের সচেতন থাকার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি জামাতকে সন্ত্রাসী সংগঠন দাবি করে তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী সরকারি স্থাপনায় হামলা এবং সহিংসতা চালিয়েছে তারা। আমরা প্রথম থেকে বলে এসেছিলাম সর্বোচ্চ আদালতের মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে, সর্বোচ্চ আদালতের মাধ্যমেই সমাধান হয়েছে। যদি একটু ধৈর্য ধরা হতো তাহলে তো এই বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী, দেশ বিরোধী অপশক্তি তারা এই সুযোগটা পেত না। এটি সবাইকে বুঝতে হবে, ছাত্র নেতাদেরও
এটি অনুধাবন করতে হবে। শিক্ষার্থীদের আন্দোলন দমনের সরকার নিরীহ ছাত্র জনতাকে হত্যার যে বর্বর দৃষ্টান্ত স্থাপন করেছে তা বিশ্বে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলন দমনে সেনাবাহিনীকে ব্যবহার কখনোই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে কারফিউ প্রত্যাহার এবং সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেয়ার দাবি জানান তিনি। বিবৃতিতে বলা হয়, ক্ষমতায় টিকে থাকতে যে সরকার নির্মমভাবে নিরীহ মানুষকে হত্যা করে এবং রাষ্ট্রীয় সম্পদ এবং স্থাপনা রক্ষা করতে পারে না, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। মির্জা ফখরুল বলেন, সরকার নিজেদের অপকর্ম আড়াল করতেই সারা দেশে ব্লক রেইডের নামে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার করছে। ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে সংগঠিত হতাহতের তথ্য প্রকাশ ও গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি জানান বিএনপির মহাসচিব। রাজধানীর বনানীতে সেতু ভবনে হামলা অগ্নিসংযোগের মামলায় গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের আদালত তার জামিন নামঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আবু সাইদ মিয়া 5 দিনের রিমান্ড শেষে নূরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। গত 21 জুলাই নূরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া মেট্রো রেলে নাশকতার মামলায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের একাংশের সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ সহ বেশ কয়েকজনকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বাংলাদেশি কর্মীদের জন্য শীঘ্রই আবারও মালয়েশিয়ায় শ্রম বাজার খুলবে বলে আশা করছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ভিসা থাকা সত্ত্বেও মালয়েশিয়া যেতে না পারা 70% কর্মীকে এরই মধ্যে টাকা ফেরত দেওয়া হয়েছে বলেও জানান তিনি। শ্রম অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ মনে করেন, এই উদ্যোগটি দেশটিতে দ্রুত শ্রম বাজার খুলতে সহায়তা করবে। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে গেল 31 মে বাংলাদেশ, নেপাল ও ভুটান সহ 14টি দেশ থেকে জনশক্তি নেয়া বন্ধ করে দেয় দেশটির সরকার। এতে ভিসা পেয়েও টিকিট সংকটে মালয়েশিয়া যেতে পারেননি বাংলাদেশের 17,000 কর্মী। ফলে নড়ে চড়ে বসে সরকার। নির্দেশ দেয়া হয় কর্মীদের টাকা ফেরত দেওয়ার। গত 2 মাসে ক্ষতিগ্রস্ত প্রায় 12,000 কর্মী এই টাকা ফেরত পেয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। বাইরা বলেছে যে 70% রিপেমেন্ট হয়ে গেছে। আমরা বলছি যে টোটাল লিস্ট এবং যার যে সমস্ত শ্রমিকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদেরকে ডাইরেক্টলি দেওয়ার জন্য, যারা দিয়েছে খুশি না হওয়ার পর্যন্ত, তারা এগ্রি না হওয়া পর্যন্ত সেটা আমাদের চলমান দিয়ে থাকবে। সরকারের এই উদ্যোগের ফলে মালয়েশিয়ায় ফের জনশক্তি রপ্তানির পথ খুলবে বলে মনে করেন শ্রম অভিবাসন বিশ্লেষকরা। মালয়েশিয়ান হাই কমিশনের মাধ্যমে হোক, মালয়েশিয়ান বিভিন্ন সংস্থাগুলোর মাধ্যমে হোক, আমাদের এনজিওগুলোর মাধ্যমে এই মেসেজ কিন্তু মালয়েশিয়া সরকারের কাছে গিয়েছে যে বাংলাদেশ সরকারের রিক্রুটিং এজেন্সিগুলো তারা কিন্তু তাদের কর্মীদের অর্থ ফেরত দিয়েছে। সুতরাং এখানে কোনো অস্বচ্ছতার জায়গা নেই। ইটস এ গুড মেসেজ। এই মেসেজটা মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে যখন যাবে তখন কিন্তু মালয়েশিয়ান সরকার এই ব্যাপারটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে তারা আবার এই কর্মী নেবার ক্ষেত্রে অন্যান্য যে দেশগুলো রয়েছে তার চাইতে আমি খুবই আশাবাদী। আমি মনে করি বাংলাদেশকে তারা বেশি প্রাধান্য দেবে। যদি কোনো রিক্রুটিং এজেন্সি এখনো পর্যন্ত কোনো কর্মীকে হয়রানি করছে তাহলে কিন্তু আমরা মনে করি যে সেটিও কিন্তু আইনের আওতায় আসা দরকার। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বাধা কাটাতে আগামী মাসে দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হবে। তাই আগে থেকেই সংশ্লিষ্টদের দর কষাকষির প্রস্তুতি নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। খোলার ব্যাপারেই আলাপ আলোচনা হয়েছে এবং সেইটা খোলার ব্যাপারে আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আছে আগামী মাসে। সেই মাসে আর ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে। মালয়েশিয়ার সাথে আমাদের যে বন্ধুত্ব এবং যে আমাদের অর্থনৈতিক যে সম্পর্ক রয়েছে, যে লেনদেন রয়েছে, উইন উইন সিচুয়েশন রয়েছে, এবার আমাদের যে মালয়েশিয়ার শ্রমবাজারটি আবার জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং এর মধ্যে খুলবার জন্য যে একটা প্রস্তাব চলছে, পূর্বের যে জিনিসগুলো আমাদের শর্টেজ ছিল সেগুলিকে ওভারকাম করে আমরা আবারও অন্যান্য দেশের চাইতে বাংলাদেশ যাতে বেশি পরিমাণে কর্মী প্রেরণ করতে পারে সেদিকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা নেবার জন্য সরকার রিক্রুটিং এজেন্সি বাড়ার প্রতি আমাদের অনুরোধ রইল। বিএমইটির তথ্যমতে 2004 সাল থেকে এ পর্যন্ত 12 লাখেরও বেশি বাংলাদেশি কর্মী কাজ করছেন মালয়েশিয়ায়। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
বাজারে পর্যাপ্ত মজুদ থাকলেও বেড়েছে সব ধরনের চালের দাম। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে বেড়ে যাওয়া সবজির দাম কমেছে। এই দামকেও অযৌক্তিক এবং অসহনীয় বলে মনে করছেন ক্রেতারা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মনে করেন, ত্রুটিপূর্ণ সাপ্লাই চেইনের সংস্কার করা গেলে কমে আসতে পারে নিত্যপণ্যের দাম। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর বাজারে আসতে শুরু করেছে নিত্যপণ্য। কারফিউয়ের সময় কমে আসা এবং বিশেষ ব্যবস্থাপনায় নিত্যপণ্য পরিবহনের কারণে আবারও বাজারে বেড়েছে শাকসবজি সহ অন্যান্য পণ্যের সরবরাহ, ফলে কমেছে দাম। যে বেগুন 2 দিন আগেও 160 টাকা কেজি বিক্রি হয়েছে তা নেমে এসেছে মান ভেদে 70 থেকে 80 টাকায়। 150 টাকার করলা 80 টাকা, 500 টাকা ছাড়িয়ে যাওয়া কাঁচামরিচের দাম নেমে এসেছে 200 টাকার নিচে। উস্তে নিয়েছি 120 টাকা কেজি, ভেন্ডি নিয়েছি 40 টাকা কেজি, পটল নিয়েছি 40 টাকা কেজি। কেজিতে 20 টাকা করে কমেছে সব ধরনের মুরগির দাম। ডিম বিক্রি হচ্ছে 150 টাকা ডজন। ভোক্তারা বলছেন, দেশের গত সপ্তাহে অস্থিতিশীল পরিস্থিতির কারণে যে দাম বেড়েছিল তা কমে আসলেও যে দামে বাজারে নিত্যপণ্য বিক্রি হচ্ছে তা অসহনীয়। যেখান থেকে মালামাল আসে সেখান থেকে আসার পথে যে টাকা চাঁদাবাজি এগুলো একটু কমলে হয়তো সমাধান হবে। বাজারের অস্থিতিশীলতা যদি কমতো তাহলে সবার জন্য জীবনে একটু স্বস্তি ফিরে আসতো। পর্যাপ্ত চাল উৎপাদন ও কোনো ধরনের সংকট না থাকলেও বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। এই মূল্য বৃদ্ধি আটকানো সম্ভব ছিল বলে মনে করেন দোকানিরা। দেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ধান এবং চাল আছে, কোনো অভাব নাই। এটা বড় বড় কোম্পানি যারা আছে, বড় বড় মিলার যারা আছে, ওরা বলতে পারবে দামটা কেন ওনারা বাড়াইছে। সাপ্লাই চেইনে যে বসা সমস্যাগুলো সমাধান করা গেলে ভোক্তা স্বস্তি অনেকটাই নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। আমাদের আসলে বিপণন ব্যবস্থা একটা ত্রুটিযুক্ত বিপণন ব্যবস্থা। আমাদের কৃষকরাও দাম পায় না এবং আমরা সবচেয়ে বেশি দামে আমাদের কিনতে হয়। পরিবহনে আপনারা জানেন যে অনেকটা বিশৃঙ্খলা আছে। পরিবহনে আসলে যৌক্তিক কত হওয়া উচিত এবং কত চাঁদা উঠছে, তো এই জায়গাগুলো সবগুলোই অ্যাড্রেস করা হচ্ছে। এই কর্মকর্তা বলেন, কৃষককে সরাসরি বাজারের সাথে সম্পর্ক স্থাপনের যে চেষ্টা চলছে তা সফল হলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে আসবে। এতে বাজার হবে ভোক্তা বান্ধব। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এবারে পাটেক্স খেলার খবর। ডাম্বুলায় নারী টি-20 এশিয়া কাপে বাংলাদেশকে 10 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। টস জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে 3 উইকেট হারায় টাইগ্রেসরা। কোনো ব্যাটসম্যানই ভারতীয় বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেনি। তাতে 8 উইকেট হারিয়ে মাত্র 80 রান তোলে বাংলাদেশ। সর্বোচ্চ 32 রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ভারতের হয়ে 3টি করে উইকেট নেন রেণুকা সিং এবং রাধা যাদব। জবাবে শেফালি ভার্মা আর স্মৃতি মান্ধানার জুটিতে 11 ওভারে জয় তুলে নেয় ভারত। 55 রানে অপরাজিত থাকেন মান্ধানা। থিম্পুতে দ্বিতীয় প্রীতি ফুটবল ম্যাচে আজ ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এর আগে প্রথম খেলায় স্বাগতিকদের সাগরিকার হ্যাট্রিকে 5-1 গোলে উড়িয়ে দেয় সাবিনা খাতুনরা। অক্টোবরে নেপালের কাঠমান্ডুতে নারী সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে আন্তর্জাতিক এই ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে প্রথমবারের মতো কোনো ম্যাচ খেলছে মেয়েরা, তাই শিষ্যদের দেখে নেওয়ারও সুযোগ পাচ্ছেন তিনি। চাংলিমিথাম স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় মাঠে নামবে দুদল। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। দেশের ভাবমূর্তি নষ্ট করতেই স্বাধীনতা বিরোধীরা তাণ্ডব চালিয়েছে বললেন প্রধানমন্ত্রী। আহতদের চিকিৎসা এবং আয় রোজগারের ব্যবস্থা করবে সরকার। কারফিউ শিথিল থাকায় ছুটির দিনেও কর্মব্যস্ত ছিল রাজধানী। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জানালেন ভিসি। দেশজুড়ে সহিংসতায় আন্তর্জাতিক চক্র জড়িত দাবি ওবায়দুল কাদেরের। নিরীহ ছাত্র জনতাকে হত্যার ঘটনা বিশ্বের নজিরবিহীন, মন্তব্য মির্জা ফখরুলের। এবং বাংলাদেশি কর্মীদের জন্য শীঘ্রই খুলবে মালয়েশিয়ার শ্রম বাজার, আশা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর। আগামী মাসে দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।